লেখ্য ভাষার আদর্শ রীতি কিন্তু হলো প্রমিত রীতি। কোনটা? প্রমিত রীতি। বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় ১৯ শতকের শুরুতে। তাই না? গদ্য রীতি ১৯ শতকের শুরুতে হয়। তাহলে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? এটা হলো কি? করিল, হ্যাঁ? করিল কিন্তু সাধু রীতিতে বলে করিল, চলিততে বলে করল। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? সাধু রীতিতে ক্রিয়াপদের দীর্ঘ হয়। ক্রিয়াপদ দীর্ঘ হয়, বড় হয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পরিচ্ছেদ ৩ বাংলা ভাষা রীতি বিভাজন এটা শিখব। যে অধিকাংশ ভাষায় অন্তত ২ টা রীতি থাকে। অধিকাংশ ভাষায় কয়টা রীতি থাকে বলতো? তাহলে আসতে পারে ভাষার কয়টা রীতি? ২ টা রীতি। সবকিছুতে পৃথিবীর সব ভাষারই প্রায় এই ২ টা রীতি। একটা হলো কথ্য রীতি, একটা হলো লেখ্য রীতি, মানে একটা মুখের একটা লেখার। তো বাংলা ভাষায় রীতির একাধিক বিভাজন রয়েছে, যেমন কথ্য রীতিতে রয়েছে আবার প্রমিত কথ্য, মানে খুব শুদ্ধ কথ্য, আবার আঞ্চলিক কথ্য। তাহলে বাংলা ভাষা রয়েছে ২ টা রীতি, কথ্য ভাষা রীতি, একটা লেখ্য ভাষা রীতি। পৃথিবীর সব ভাষারই রয়েছে এরকম ২ টা রীতি। তো কথ্য রীতির মধ্যে রয়েছে কিন্তু কি জানো? প্রমিত কথ্য, হ্যাঁ? এই যে মান্য কথ্য, প্রমিত কথ্য বা মান্য কথ্য, মানে আদর্শ একটা রূপ। আরেকটা হলো আঞ্চলিক কথ্য, আঞ্চলিক রূপ। আর লেখ্য রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, আদর্শ একটা রীতি, সাধু রীতি, কাব্য রীতি, এগুলো। এই রীতিগুলো সম্পর্কে আলোচনা করব এখানে। যে কথ্য ভাষা রীতি, তাহলে কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। যদি বলে ভাষার মূল রূপ কোনটা? ভাষার মূল রূপ হলো কথ্য ভাষা রীতি। এটা মনে রাখবা। ভাষার মূল রূপটা কি? ভাষার মূল রূপটা হলো এই কথ্য ভাষা রীতি। এটা হলো ভাষার মূল রূপ। কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতিও রূপ তৈরি করে। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে, এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হয়। ভাষার পরিবর্তন হয় মূলত স্থান ও কালভেদে। স্থান ও কালভেদে ভাষার রূপ পরিবর্তন করে। ভাষার রূপ পরিবর্তন হয়, রীতির পরিবর্তন হয়, হ্যাঁ? ভাষার রীতির পরিবর্তন হয় স্থান আর কালভেদে। জায়গা অনুযায়ী আর সময় অনুযায়ী। এক ভাষার জায়গায় আরেক ভাষায় জন্ম নেয়। তাহলে এটা মনে রাখবা, ভাষার মূল উপাদান কথ্য রীতি। কারণ কথ্য রীতির উপর বেস করেই কিন্তু পরে লেখার রূপ হইছে, তাই না? আর ভাষার রূপ পরিবর্তন করে, রীতি পরিবর্তন করে স্থান কালভেদে। এবার আঞ্চলিক কথ্য দেখো, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষা রয়েছে, তাই না? যেমন নোয়াখালীর ভাষা রয়েছে, সব জায়গার ভাষা রয়েছে। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে খ্যাত। মানে ভাষার আঞ্চলিকতা কি নামে পরিচিত? উপভাষা। মানে আঞ্চলিকতা যেটা, এটাকে উপভাষা বলা হয়। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম হলো উপভাষা। পৃথিবীর সব ভাষারই কি আছে যদি বলে, তাহলে দিতে হবে উপভাষা আছে। তো বাঙালি বাংলাদেশের মধ্য অঞ্চল যেটা, বাংলাদেশের মধ্য অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল যেটা, বাংলাদেশ, এটাকে বাঙালি নামে পরিচিত। এবার বাংলাদেশের পূর্ব অঞ্চল যেটা, ওটা পূর্বী নামে পরিচিত। আর পূর্ব ত্রিপুরা, আসামের বরাক, এটা হলো পূর্বী নামে পরিচিত। আর বরেন্দ্রী হলো, যেমন বরেন্দ্রী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, এই যে রাজশাহী অঞ্চলগুলো, বরেন্দ্র অঞ্চল যেটা উত্তর পশ্চিমাঞ্চল। তারপরে কামরূপী, হ্যাঁ? কামরূপী হলো বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল, বাংলাদেশের রংপুর অঞ্চল, এগুলো হলো কামরূপী নামে পরিচিত। এটা মনে রাখবা। আর এই যে কামরূপী নামে পরিচিত আমাদের রংপুর অঞ্চলে কামরূপী নামে পরিচিত। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? রংপুর অঞ্চলে কি নামে পরিচিত? রংপুর অঞ্চলের ভাষাটা হলো কামরূপী ভাষা, হ্যাঁ? রাঢ়ী হলো পশ্চিমবঙ্গের। রাঢ়ী কি? রাঢ়ী হলো পশ্চিমবঙ্গ অঞ্চলের। আর ঝাড়খণ্ডী হলো ঝাড়খণ্ড অঞ্চলের। এগুলো কয়েকটা উপভাষার নাম। তাহলে তোমরা মনে রাখবা, পৃথিবীর সব ভাষায় রয়েছে আঞ্চলিকতা। এই আঞ্চলিকতার একটা নাম হলো উপভাষা। তো বাংলা ভাষার অনেকগুলো উপভাষা রয়েছে। যেমন বাঙালি, এটা আমরা বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলটাকে বাংলা ভাষা বাঙালি বলবো। আর বাংলাদেশের পূর্ব অঞ্চল যেগুলো, এগুলো পূর্বী। এবং বরেন্দ্রী দেখো, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে যে বগুড়া, রাজশাহী, এই অঞ্চলগুলো বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত। এগুলো হলো বরেন্দ্রী ভাষা। আর রংপুর অঞ্চলে হলো কামরূপী, এটা মনে রাখবা। পশ্চিমবঙ্গ হলো রাঢ়ী, ঝাড়খণ্ডী হলো ঝাড়খণ্ড অঞ্চলের। এবার মান্য বা প্রমিত কথ্য রীতি। মান্য রীতি বা প্রমিত কথ্য রীতি হলো শিক্ষিত মানুষের আনুষ্ঠানিক কথ্য ভাষা। আনুষ্ঠানিক মানে পড়ালেখার ভাষা, বিভিন্ন জায়গায় অফিস আদালতের ভাষা, আনুষ্ঠানিক ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বেতার টেলিভিশনে যে ভাষা, বেতার টেলিভিশনে যে অনুষ্ঠান প্রচারিত হয়, সংবাদ উপস্থাপনায় যেগুলো, সভা সেমিনারের আলোচনা, কবিতা আবৃত্তিতে, এগুলোতে কোন রীতি ব্যবহার করা হয়? মান্য প্রমিত রীতি ব্যবহার করা হয়। এ রীতি বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি। আর এটার উপরে কিন্তু বাংলা প্রমিত যেটা লেখ্যরীতি, ওটা তৈরি হয়েছে। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, কি শিক্ষা, সংস্কৃতি, এগুলো ভেদে কথার কিন্তু পার্থক্য থাকে। আমরা দেখি একক লেভেলের কথা বলার স্টাইল একক রকম, তাই না? লেখ্য ভাষা রীতি দেখো, মানে লিখিত ভাষা বাংলার আদি নিদর্শনের নাম কি বলতো? এটা আমরা জানি চর্যাপদ, তাই না? প্রায় ১,০০০ বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটা রচিত। মানে এটা কাব্য রীতিতে, চর্যাপদ কিন্তু কাব্য রীতি ব্যবহার করা হয়েছে লিখতে। তারপরে গদ্য রীতি শুরু হয়েছে। ১৯ শতকে সূচনা হয়। লেখ্য ভাষায় রীতি হিসেবে সাধু রীতি প্রভাবশালী হয়। সাধু রীতি, হ্যাঁ? গদ্যের রীতি হলো সাধু রীতি।
19 শতকে সেটা চালু হয়। 20 শতকে আইসা মানে 19 শতকে কিন্তু লেখ্য ভাষা চালু হয়। সব সাধু ভাষায় লেখা হয়। কৃষ্ণচন্দ্র বিদ্যাসাগর অন্যান্য যত লেখকরা ছিল সাধু ভাষায় লিখত। আর 20 শতকে আসার পর সাধুর পাশাপাশি চলিত রীতিটা জনপ্রিয় হয়। এখন কিন্তু সবাই চলিত রীতিতে লিখে। 20 শতকের দ্বিতীয় ভাগে চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। চলিত রীতি কিন্তু সর্বজনীন স্বীকৃতি পায়, হ্যাঁ? সর্বজনীন প্রমিত রীতি সবাই বুঝতে পারে চলিত রীতিটা। বর্তমানে বাংলাভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাকেই প্রাধান্য দিই, তাই না? আমরা অফিস আদালত, পড়ালেখার ক্ষেত্রে স্কুল কলেজে আনুষ্ঠানিকভাবে আমরা প্রমিত বাংলাটাকে ব্যবহার করি। সাহিত্যিক ভাষারীতি দেখো, সাহিত্যিক ভাষার বাক্যরূপ এবং হলো অর্থ এগুলো কিন্তু সাধারণ ভাষা থেকে আলাদা হয়। কারণ কবিতায় ভাষার এই পার্থক্যের পরিমাণ খুব বেশি। দেখবা বাংলা ভাষায় কাব্যরীতি ২ ভাগে বিভক্ত। মানে কবিতার ভাষার এই পার্থক্যের পরিমাণ খুব বেশি। কবিতায় দেখবা অনেক শব্দ কবিরা নিজেদের মতো করে ব্যবহার করে। বাংলা কাব্যরীতি আবার ২ ভাগে বিভক্ত। আমাদের কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? ২ ভাগে। পদ্যকাব্য আর হলো গদ্যকাব্য। পদ্যকাব্য সাধারণত ছন্দে এবং মিল থাকে। মানে পদ্যকাব্যের মধ্যে কিন্তু ছন্দ থাকবে, মিল থাকবে। কাব্যের একটা মিল। লাইনের সাথে লাইনের ছন্দ মিল থাকবে। ফলে ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। মানে নরমাল বাক্য গঠন হয় না, মিলানো হয়। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। তাহলে এই পদ্য কাব্যরীতিটাই বাংলা ভাষার কিন্তু প্রাচীন সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্যরীতি আমাদের বাংলা সাহিত্যের অনেক অমর কাব্যগুলো এই রীতিতে লেখা। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষার গদ্য কাব্যরীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়, সবচেয়ে আলাদা হয়ে থাকে। তো সাধু রীতি দেখো, দাপ্তরিক কাছে সাহিত্য রচনা, তারপরে যোগাযোগ, জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়। আগে কিন্তু ব্যাকরণবিদরা নিজেরা বইসা সাধুরীতি বানাইছে অফিসিয়াল কাজের জন্য, যোগাযোগ কাজের জন্য, সাহিত্য রচনার জন্য। পরে কিন্তু এটা কিন্তু 19 শতকের শুরুর দিকে এটা শুরু হয়। মানে প্রায় 100 বছর মতো 1.5 শতাব্দী পর্যন্ত এটা চলে। তবে সাধুরীতির গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন সাধুরীতিতে ক্রিয়াগুলো দীর্ঘতর হয়। যেমন করিতেছে, করিয়াছে টাইপের, হ্যাঁ? তারপরে বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। যেমন তাহারা, ইহারা এরকম, হ্যাঁ? যাহা, তাহা এগুলো। আর তৎসম মানে সংস্কৃত শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য বেশি থাকে। তৎসম শব্দ আর সাধিত শব্দ। তৎসম মানে সংস্কৃত। তাহলে তৎ মানে তার সম মানে সমান। তার সমান মানে সংস্কৃতের সমান। মানে সাধুরীতিতে সংস্কৃত শব্দগুলো প্রাধান্য পায় এবং সাধিত শব্দ, মৌলিক শব্দ না, সাধিত শব্দ। যেগুলা ভেঙ্গে, ভেঙ্গে তৈরি হয়, হ্যাঁ? এগুলা আমাদের কোনো কাজ নেই। সাহিত্যে সাধুরীতি ব্যবহার করা হয়তো, অফিসিয়াল কাজে সাধুরীতি ব্যবহার করা হয়তো, হ্যাঁ? এবার প্রমিত রীতি দেখো। তো প্রমিত ২০ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্যরীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করা হয়। মানে ২০ শতকের সূচনায় ১৯ শতকে তো সাধু ভাষা ছিল লেখার ক্ষেত্রে, বা ২০ শতকে এসে কলকাতায় আরকি শিক্ষিত লোকের কথ্য ভাষাগুলোকে মানে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মানুষের ভাষাগুলোকে, হ্যাঁ, লেখ্যরীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। মানে কলকাতা অঞ্চলে ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষাটা এটাকে কিন্তু লেখার ভাষায় রূপ দেওয়া হয়। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা করা হয়তো। আগে অফিসিয়াল কাজগুলো বিদ্যাচর্চা সাধু ভাষায় পড়তে হইতো। কিন্তু ২০ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। তো চলিত রীতিকেই ক্রমে বাংলার প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। মানে চলিত রীতি এটাকে মান রীতি নামে পরিচিত। কি রীতি? মান রীতি। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। বা চলিত রীতিটা কোন রীতির নামে পরিচিত? মান রীতি। তো প্রমিত রীতির বৈশিষ্ট্য দেখো, এই সাধু রীতির উল্টা দেখবা। প্রমিত রীতি ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ এগুলো হ্রস্ব হয়, মানে ছোট করে বসে। অনুসর্গ হলো হতে, থেকেছে, এগুলো কিন্তু অনুসর্গ। ঠিক আছে? হতে, থেকে, সঙ্গে এগুলো হলো অনুসর্গ। অনুসর্গ ছোট রূপ হয়, সর্বনামের ছোট রূপ হয়। প্রমিত রীতিতে শব্দ ব্যবহারগুলো এগুলো কিন্তু আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। মানে প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্যর বিষয়ের উপর নির্ভরশীল। আমরা কোথাও বছর লিখি, কোথাও বৎসর লিখি, এরকম, তাই না? কোথাও চন্দ্র, কোথাও চাঁদ। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়। এখানে অনেক কথ্য রীতির বহু শব্দ বর্জন করা হয়। মুখের ভাষা যেগুলো নর্মাল বলে এগুলো ব্যবহার করা হয় না। যেমন ধুলো না লেখে ধুলা লেখা হয়, তুলো না লেখে তুলা, মূলো না লেখে মূলা, হ্যাঁ? পুজো না লেখে পূজা, এরকম লিখতে হয়। ঠিক আছে? কি প্রতিটি বাঙালির শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা কিন্তু তার আঞ্চলিক ভাষা, তাই না? আর প্রমিত ভাষা যেটা, এটা তার দ্বিতীয় ভাষা, বা লেখ্য প্রমিত এটা তার কাছে দ্বিতীয় ভাষা। কারণ প্রথমে কিন্তু মায়ের কাছ থেকে শিখে, কথ্য ভাষাটাই শিখতো, এমনি শিখে যায়। তারপরে সে পড়ালেখা করে ধীরে ধীরে লেখ্য রীতিটা, প্রমিত রীতিটা শিখে। আর শিক্ষা কার্যক্রমে যেহেতু প্রমিত রীতি অনুসরণ করা হয়, সেহেতু পাঠ্যপুস্তক হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। তাহলে শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায় কোনটা?
পাঠ্যপুস্তক। আমরা এখানে অনুশীলনের এমসিকিউ করা দেখব। দেখে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় কোনটা? লেখ্য ভাষার আদর্শ রীতি কিন্তু হলো প্রমিত রীতি। কোনটা? প্রমিত রীতি। বাংলা ভাষায় গদ্য সাধু গদ্য রীতির সূচনা হয় ১৯ শতকের শুরুতে। তাই না? গদ্য রীতি ১৯ শতকের শুরুতে হয়। তো নিচের কোনটি সাধুরীতির ক্রিয়া? সাধুরীতি করিল রীতির ক্রিয়াপদ। এটা হলো কি? করিল, হ্যাঁ? করিল কিন্তু সাধুরীতিতে বলে করিল, চলিততে বলে করল। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সাধুরীতিতে দীর্ঘ হয়, তাই না? ক্রিয়াপদের দীর্ঘ হয়। ক্রিয়াপদ দীর্ঘ হয়, বড় হয়। বাংলাদেশের রংপুর অঞ্চলে দেখো, রংপুর অঞ্চলে কিন্তু কামরূপী, মনে রাখবা। রংপুর অঞ্চলে কামরূপী। রাঢ়ী হলো পশ্চিমবঙ্গ অঞ্চলে। তো সেক্ষেত্রে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।